দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমার সাথে যারা এই লাইভ অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও এই ভিডিওটি যারা দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনারাও যারা আমার অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানটিতে আপনাদের সাথে আমার কিছু অনুভূতি আমি শেয়ার করতে চাই। অনুভূতিগুলো আমি শেয়ার করতে গেলে কয়েকটা বিষয় আমি আলাদা আলাদা করে দেখেছি। আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভূমিকাটা পালন করছে, জেনারেল ওয়াকারুজ্জামান যে ভূমিকাটা পালন করছে, চুপ্পু যা করছে, দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে বিএনপি যা করছে, জামাত ইসলামী যা করছে এবং অন্যান্য লোকজনরা যা করছে, সার্বিকভাবে আমি যদি পর্যালোচনা করি দর্শকবৃন্দ, আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করি। দর্শকবৃন্দ, আমি কোনো রাজনীতিবিদ না এবং আমি কোনো সাংবাদিকও না, এবং পাশাপাশি আমি যদি নিরপেক্ষভাবে আমাকে বিচার করি, আমি কোনো ইউটিউবার অথবা সোশ্যাল মিডিয়ায় আপনাদের সাথে এসে সাবস্ক্রিপশন দিয়ে পয়সা কামানো বা এমন কোনো ব্যক্তি না। দর্শকবৃন্দ, আমার নাম জেকব মিল্টন, আমি একটা ল ফার্ম নিউ ইয়র্কে রান করি। আমি আল্লাহর ইচ্ছায় গত 40 বছর যাবত আমেরিকায় থাকি। এখানে আমি কখনো চিন্তা করি না যে আমি বাংলাদেশে গিয়ে কখনো পয়সা অর্জন করব, অথবা বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের নেতা হব, অথবা আমি কোনো সাংবাদিক হব, অথবা আমি কোনো জায়গায় গিয়ে দেশের নাম বিক্রি করে ডক্টর ইউনূস অথবা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে আমাকে 2 টাকা কামাতে হবে। দর্শকবৃন্দ, আমি ওই সাংবাদিক হতে চাই না যারা কে কার সাথে প্রেম করছে, কে কার জায়গা দিয়ে একটা ভিডিও ডিসক্লোজ করবে, আমাদের কচু খেতি হতে হবে, আমাদের কোন দলের লেজুর বৃত্তি করতে হবে, সাংবাদিকতার নামে সামাজিক পতিতাবৃত্তি করতে হবে, এগুলোকে আমি কখনো পেশা হিসাবে চিন্তাও করি না। তাহলে আমি কে? আপনি আপনার দিকে একটু আয়নার দিকে তাকায় দেখেন দর্শকবৃন্দ। আমি আপনার ভাই, আমি আপনি নিজে, আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা, আম জনতা, আমরা বাংলাদেশের নাগরিক। নিজ স্থান থেকে আমার দেশের স্বাধীনতাকে আমি লালন করি, আমার দেশের অস্তিত্বকে আমি বিশ্বাস করি এবং সম্মান করি। আমি বাংলাদেশের আপামর 17 থেকে 20 কোটি মানুষের মধ্যে সাধারণ একজন মানুষের কাতারের আমিও আপনাদের মতো কেউ। আমার ভিতরেও স্বাধীন স্বপ্ন আছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে। আমার আকাঙ্ক্ষার মধ্যে এটা আছে যে আমাদের বাংলাদেশটা এবং দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব এটার জন্য টিকে যায়, যে কোনো মূল্যে এটাকে টেকাতে হবে। তো এটা চাওয়ার ভিতরে আমার কোনো লাভ লোকসান এটা চিন্তা করি না, কিন্তু ইমানের দিক থেকে একজন মানুষ হিসাবে ওই দেশটায় যখন আমি জন্মেছি, মানসিকভাবে কেন যেন আমি একটা দায়বদ্ধতা ফিল করি। ওই দায়বদ্ধতাটা আমার মাথায় এবং ব্রেইনে আসে বলে বাংলাদেশের পক্ষে যারা কথা বলে আমি তাদেরকে সাপোর্ট করি, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে যারা কাজ করে আমি তাদেরকে সম্মান করি। একজন যোগ্য মানুষ যখন দেশের নেতৃত্ব নেয় আমি তাকে সাপোর্ট করি, এবং যারা 17 থেকে 20 কোটি মানুষের অধিকার সংরক্ষণ করবে আমি তাদেরকে সম্মান করি, তাদেরকে এগিয়ে নিয়ে যাই, তাদেরকে স্যালুট জানাই। এর ভিতরে আমরা সবাই জানি আমাদের সমাজে ভালো মানুষ, খারাপ মানুষ এরা থাকবে। আপনি অনেকে জিজ্ঞাসা করেছে, জেকব ভাই আননেসেসারি আপনি শত্রুতা কেন অর্জন করছেন? না ভাই, এই পৃথিবীতে শত্রুতা অর্জনের জন্য আপনার তেমন কিছু করার দরকার নাই। শত্রুতা অর্জনের জন্য আপনি সত্যি কথা বলেন, আপনার শত্রু দাঁড়ায় যাবে। আপনি দেশের পক্ষে কাজ করা শুরু করেন, আপনার শত্রু দাঁড়ায় যাবে। আপনি সঠিক উদ্দেশ্যে ন্যায় পরায়ণতা নিয়ে জীবনযাপন করেন, আপনার শত্রু দাঁড়ায় যাবে। আপনি কারো উপকার করার জন্য আগায় যাবেন, আপনার শত্রু দাঁড়ায় যাবে। এমন একটা সমাজে আমরা বাস করি, যে সমাজে আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি সত্য কথা বলেন এবং সত্য কথাকে প্রকাশ করেন, বলা হবে আপনি বেঈমান, আপনি জারজ, আপনি সুদখোর, কত কি একের পর এক বলা হবে। এখন এই সমালোচনাকে
উপেক্ষা করে আমি যদি সামনে এগিয়ে যাই, দেন আমার কাজ করার সুযোগ আছে। আর এই সমালোচনাকে যদি আমি উপেক্ষা করতে না পারি, দেন আমি ওই দলের পিছনে গিয়ে দাঁড়িয়ে জাস্ট একজন দর্শক হয়ে কষ্ট পেতে থাকব। আমি ওই কষ্ট পাওয়ার পক্ষে না। আমি দেশটার অস্তিত্বের প্রশ্নে আমি যেটাকে ভালো মনে করি, আমি করি না, ব্যক্তি আমি না, আমি ভালো মনে করলেই তো আর ভালো হলো না। আমার ভালোটাকে পর্যালোচনা করতে হবে যে আমি যেটাকে ভালো মনে করি অথবা সঠিক মনে করি, এটা আসলেই সঠিক কিনা, এটা আসলেই ভালো কিনা। আপনারা যারা একা একা বলেন দর্শকবৃন্দ, আমি সত্যি কথা বলি, আসলে আপনি যেটাকে সত্যি জানেন ওটাই যে সত্যি, এই সার্টিফিকেট আপনাকে কে দিয়েছে? এখানে একটা দায়বদ্ধতা আছে সত্য বলার ক্ষেত্রে। আমি যখন সত্য বলতে যাই, একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি 25টা ক্রস চেক করি। কারণ কয়েক হাজার মানুষের মধ্যে একজন মানুষ আমার সত্যটাকে সত্য হিসাবে যদি গ্রহণ করে, আর আমার ওই সত্যটা যদি সত্য না হয়, মিথ্যা হয়, কিয়ামতের আগের দিন পর্যন্ত এই দায় আমার ঘাড়ে আসবে। যার জন্য একটা কাজ আমি সবসময় করি, যে কোনো একটা সত্য আমি মনে করলেই ওটা সত্য, এটা আমি মনে করি না, এটাকে আমি ক্রস চেক করি। অন্য মানুষের মতামত নেই। দুনিয়ায় সবকিছু আমার দ্বারা জানা যেমন সম্ভব না, দর্শকবৃন্দ আপনাদের দ্বারাও সম্ভব না। দর্শকবৃন্দ, এই জন্য আমি লাইভ করছি না, আমার বিশ্বাস নিয়ে আপনার সাথে কথা বলবো। আজকের আমি কথা বলছি কয়েকটা অনুভূতি নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পছন্দ করা হলো, ছাত্র জনতা তাকে পছন্দ করেছে। ছাত্র জনতা পছন্দ করার আগে আমি তাকে বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন গভর্নমেন্টাল স্ট্রাকচারে আমি চেষ্টা করেছি তাকে নিয়ে কথা বলতে। কংগ্রেসে কথা বলেছি, সিনেটে কথা বলেছি, স্টেট ডিপার্টমেন্টে কথা বলেছি, জাতিসংঘে কথা বলেছি, পেন্টাগনে কথা বলেছি, হোয়াইট হাউসে কথা বলেছি, চেষ্টা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবে যদি বাংলাদেশের নেতৃত্বে বসানো যায়, তাহলে এই দেশটা বোধ হয় পার পেয়ে যাবে, পেরিয়ে যাবে, টিকে যাবে। দর্শকবৃন্দ, কেন করেছি? আমার মেধা এবং চিন্তায় এটা দাঁড়িয়েছে যে ওই মানুষটা আমার দেশের জন্য যোগ্য, নেতৃত্বের জন্য যোগ্য, এবং ওই মানুষটার নেতৃত্ব এই মুহূর্তে এত জরুরি যে অন্য কোনো মানুষ ওই চেয়ারটাকে আর কভার করতে পারবে না। আমি কোনো রাজনীতি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা চিন্তা করি নাই। আমি যখন চিন্তা করেছি, আমারই মতো অন্য 10 জন যখন চিন্তা করেছে, তখন একদল লোক প্রচার করার চেষ্টা করেছে উনি সুদখোর। একটা সুদখোরকে কি করে আমরা একটা দেশের নেতৃত্বে আনি? শুধু কি আমি, শুধু কি ক্রিটিক্সরা ওনাকে সুদখোর বলেছে? বিএনপি সুদখোর বলেছে, আওয়ামী লীগ সুদখোর বলেছে, জামাত সুদখোর বলেছে, হুজুররা সুদখোর বলেছে, রাস্তাঘাটের লোকজনরা সুদখোর বলেছে, ইভেন সুদখোরেরা সুদখোর বলেছে। কিন্তু দর্শকবৃন্দ, যারাই ওনাকে সুদখোর বলেছে, সত্যিকার অর্থে আপনারা একটু বুকে হাত দিয়ে বিচার করে দেখেন তারা কি সুদের সংজ্ঞাটা ভালোভাবে জানে কিনা, অথবা তারা ব্যাংকিং সেক্টরের প্রিন্সিপালটাকে তারা আদৌ বুঝে কিনা। একটা লোককে সুদখোর বললাম, জাস্ট লোকটা সুদখোর, লোকটা মহাজন, লোকটা সুদখোর। গ্রামীণ ব্যাংকে সুদ খাইয়া, গ্রামীণ ব্যাংকে উনি সুদ খাইতে খাইতে পেট মোটা করছে। হুজুরেরা ওয়াজ করতে গিয়া বলছে, ও বিশ্বের বড় সুদখোর আমার দেশের সরকার প্রধান। আমার দেশের আলেমরা এই কথাগুলো বলছে, সবাই না, কিছু কিছু আলেম ওনাকে বলছেন সুদখোর। আজকের আমি ওনার পক্ষ হয়ে আপনাদের কাছে দালালি করার জন্য কথাগুলো বলছি না। হাসিনা ভারতের নির্দেশে জাস্ট জেলাস হইয়া ওনাকে
নেগেটিভলি রিপ্রেজেন্ট করার জন্য বলা শুরু করলেন সুদি ইউনুস, সুদি ইউনুস, সুদখোর ইউনুস, স্বার্থপর ইউনুস, চোর ইউনুস প্রচার করা শুরু করলেন এবং এই হাসিনা শেখের এই মন্তব্যতে হাওয়া লাগানো শুরু করলেন কাউয়া কাদের, হাসান মাহমুদ, ইনু, হানিফ, নানক জাহাঙ্গীর, সবাই সুদি ইউনুস ওনাকে বলা শুরু করলেন। দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অলরেডি হয়তো জেনে থাকবেন গ্রামীণ ব্যাংকের মালিকানার মধ্যে ডক্টর ইউনুসের কোনো মালিকানা নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন গ্রামীণ ব্যাংকের ইনভেন্টর এবং ব্যবস্থাপনা পরিচালক। উনি ওখান থেকে যে বেতনটা নিয়েছেন ওটা জাস্ট বেতন। উনি একটা স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশের আন্ডার প্রিভিলেজড মানুষজনকে উনি ব্যাংকিং এ আনবেন, একটা কর্পোরেট আইডেন্টিটি তৈরি করবেন এবং তাদেরকে মালিকানা দিবেন। আপনারা কি এটা বুঝেছেন? দর্শকবৃন্দ, আমি জানি আপনাদের ভিতরে কেউ শিক্ষিত আছেন, কেউ অর্ধশিক্ষিত আছেন, কেউ সুশিক্ষিত আছেন, কেউ কুশিক্ষিত আছেন এবং কেউ বড় কর্মকর্তা আছেন, বোদ্ধা আছেন। আপনাদেরকে আমি বলি, আপনারা যদি এই সাবজেক্টটাকে রিবার্ট করতে ব্যর্থ হন, দেন আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করছেন না। আমি রিসার্চ করে তথ্যকে এনে আমার সামনে ক্রস চেক করে একটা জিনিস আমি দেখেছি। সেটা কি জানেন? যে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক তৈরির পরের থেকে ওনার টার্গেট এটা ছিল না যে উনি মিলিয়নিয়ার হবে। ওনার টার্গেট একটা ছিল, আন্ডার প্রিভিলেজড মানুষগুলোকে ব্যবসায়িক হিসাবে দাঁড় করানো যায় কিনা। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দেই। আমরা দেশের বাইরে যারা থাকি, নতুন যদি দেশ থেকে কেউ আসে তাকে আমরা ভালো চাকরি পাওয়াইতে চাই না, সে যদি আমার উপরে উঠা যায়। ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মীয় স্বজনরা, পিতৃপুরুষরা, তারা ছিল বণিক, ব্যবসায়ী। উনি চেয়েছেন যেন এই দেশের লোকজনরা চাকরি না, কারণ বাংলাদেশে এত রিসোর্স তৈরি করা যাবে না, ব্যবসা হোক, ব্যবসায়ী হোক, সুদ না মুনাফা করুক, এবং ইসলামে মুনাফা জায়েজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুনাফা করেছেন, মা খাদিজা মুনাফা করেছেন, ব্যবসার ক্ষেত্রে সবাই মুনাফা করেছেন, এবং এটা দোষের কিছু না, এটা সুদ না। ওয়ারাস আমরা বাংলাদেশের লেখাপড়া জানা এবং না জানা আলেমরা এবং রাজনীতিবিদরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে উনাকে চেষ্টা করেছে আন্ডারমাইন করার জন্য। যে শব্দটাকে ওনার নামের সাথে ট্যাগ দিয়েছে সেটা হচ্ছে সুদি ইউনুস, সুদখোর। 1 কোটি মানুষকে, যাদের জীবনে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট কেমনে হয় জানতো না, ব্যবসা কি জানতো না, তাদেরকে একটা ব্যাংকের মালিকানা দিয়েছে। রেজাল্ট কি? এখন ওনাকে বলা হলো সুদখোর। মিথ্যা প্ররোচনায় একজন মানুষের গীবত হাসিনা না হয় রাজনৈতিক উদ্দেশ্যে করেছে, বিএনপির লোকজনরা, আওয়ামী লীগের লোকজনরা না হয় রাজনৈতিক উদ্দেশ্যে করেছে, কিন্তু আলেম ওলামা যারা ওনাকে সুদখোর বলেছে তারা কেন করেছে? আপনারা কি হালুয়া রুটি খেয়েছেন, নাকি কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেছেন? কেন করেছেন? অনেক বরেণ্য আলমকে বলতে শুনেছি উনি সুদখোর। আপনারা কি আসলে ব্যাংকিং সেক্টর, কর্পোরেট ওয়ার্ল্ড, বিজনেস, প্রফিট এন্ড লস এগুলো সম্পর্কে আপনারা কি আদৌ কিছু জানেন? হন না আপনি এনায়েতুল্লাহ আব্বাসী অথবা মাওলানা মনোয়ার অথবা XYZ, আপনারা সুদখোরকে কিভাবে ডিফাইন করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সুদখোর? যাই হোক, সব মোল্লারা ওনাকে সুদখোর বলে নাই। তাদের ভিতরে 2-4 জন আছে ওয়াজ মাহফিলে ওনাকে যখন সুদখোর বলেছে ধমক দিয়ে থামিয়ে দিয়েছে।
তাদের একজনের কথা আপনাদেরকে আমি শোনাতে চাই। আমি ওই হুজুরের নাম জানি না, কিন্তু আমি হুজুরের কাছে কৃতজ্ঞ। কে সুদ খায়? কে করলেন সুদ খায়? নিজে বলেছে আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খাই, আমি বেতন খাইছি, বেতন না। সেনা একটা কথা বলা যাবে না তো। 84 বছর বয়স, 85 বছর চলতেছে, মরদের হাঁটুন দেখছেন? আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট বাংলাদেশের একজন আলেম, শুধু উনি সুদ খান না এটা সার্টিফাই করেন নাই, ইমানে বলিয়ান হয়ে বলেছে 84 বছর বয়সে মর্দে কেমনে হাঁটে দেখছেন? কতজন আলেম ডক্টর মোহাম্মদ ইউনূসকে এভাবে দেখেছেন? আবার আমি হুজুরের কথাটা আপনাদেরকে শোনাই, আমার শুনতে মন চায়। কে সুদ খায়? কে করলেন সুদ খায়? নিজে বলেছে আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খাই, আমি বেতন খাইছি, বেতন না। সেনা একটা কথা বলা যাবে না তো। 84 বছর বয়স, 85 বছর চলতেছে, মরদের হাঁটুন দেখছেন? আলহামদুলিল্লাহ। এখন আপনারা এরপরে যদি ওনাকে সুদখোর সুদখোর এগুলো বলেন, আসলে আপনারা কি করছেন আপনারা কি জানেন? যোগ্য কোনো মানুষ আর আপনাদের কাছে নেতৃত্বের জন্য যাবে না, আপনাদেরকে আর পরিচালনা করবে না, এই দেশটাকে আর গোছাবে না। এরা বলে ডক্টর ইউনূস সুদখোর, ডক্টর ইউনূস ভালো মানুষ না, ডক্টর ইউনূস সুদী ইউনূস। আপনারা ভালো একটা নেতৃত্বকে কিভাবে ধরে তৈরি করবেন এটা তো জানেন না। একটা নেতৃত্ব আল্লাহ আপনাদের সামনে দিয়েছে আপনাদেরকে দিক নির্দেশনার জন্য, ওটাকে এখন ধরেও রাখতে পারবেন না, ওটাকে এখন ব্যাডমার্ক করতে হবে যদি সুদখোর। এরপরে আর একটা গ্রুপ দাঁড়িয়েছে, তারা বলবে ডক্টর ইউনূস বিশ্বাসযোগ্য কোনো মানুষ না, তার উপরে বিশ্বাস করা যায় না, সে নিরপেক্ষ না। কথাটা কেমন জানেন? একটা চোর এক মসজিদের ইমাম সম্পর্কে বলছে, ও ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কে বলতেছে? একটা চোর। একটা চোর বলছে ওই ইমামের কোন নিরপেক্ষতা বা যোগ্যতা নাই। কে বলছে? চোর শাসক, চান্দাবাজ। তার উপরে বিশ্বাস করা যায় না, এই সরকারের উপরে, ইউনূসের উপরে বিশ্বাস করা যায় না। কে বলছে? টেন্ডারবাজ, চাঁদাবাজ। কমলাপুর রেল ক্রসিং এর উপরে যে পিস্তল লইয়া খাড়ায়া থাকতো লোকজনের মাসের শেষের বেতনের টাকা হাতায় নেওয়ার জন্য, যে বলছে তার বাপে কবর খুইদা আর পুরি বিক্রি করে আর দপ্তরিগিরি করে শাহজাহানপুরের অর্ধেক মালিক হয়েছে, সে কইছে ইউনূস রে, এই সরকারের বিশ্বাস করা যায় না। শুনেন গোরখোদক আব্বাস কি বলছে। আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, হতে পারে। জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি কখনো বক্তব্য দিই না। আজকের বক্তব্য আমি চিন্তা ভাবনা করে দিয়েছি, এরপর পরে কি হবে আল্লাহ জানেন, আপনারা যেন দোয়া করবেন। এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই মুহূর্তে এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। এই সরকারের মধ্যে অবস্থানরত উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতেছেন। তারা কোনো উদ্দেশ্য আর পারপাস সার্ভ করতেছে এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। তারা আসলে দেশ এবং জাতির শত্রু। একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। বিএনপিকে রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা। প্রথম কথা, সে বলছে এই কথার পরে কি হবে সেটা সে জানে না। আচ্ছা, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। এই কথাটা বলার সময় এই গোরখোদক আব্বাস জানতেন যে তাকে অ্যাটাক করা হবে। কেন অ্যাটাক করা হবে জানেন? বলছে মির্জা আব্বাসের একটা কথা থেকে আমি শুরু করি। সে বলছে
যে বিদেশি নাগরিকেরা এই দেশ চালায়। গোরখোদক আব্বাস, এই সরকারের মধ্যে বিদেশি নাগরিককে? তোমার মতো একটা চান্দাবাজ কথা বলতে গিয়েছে যে ডক্টর খলিলুর রহমান বিদেশি। তুমি ডক্টর খলিলকে বা বিদেশি নাগরিক বলার আগে তুমি তো প্রণয় ভার্মা এবং জেনারেল ওয়াকার এদের সাথে কথাবার্তা বলে এসেছো, তাই না? প্রণয় ভার্মাকে চেনো তো, যার সাথে তোমরা প্রত্যেক দিন হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন গণভবনে আর ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে চা নাস্তা খাইছো। মির্জা আব্বাস তুমি খাইছো, তুমি বুড়া খাইছো ওখানে। তো তোমার কাছে প্রণয় ভার্মা তোমার জন্য এ যুগের তোমার ইমাম, তোমার নবী, তোমার সবকিছু। তোমার কাছে তুমি পারো তো প্রণয় ভার্মার মতো লোকজনরে বাংলাদেশের নাগরিক বানায় দাও। ওয়াকারের সাথে তুমি একত্র হয়ে কচুখাতে গিয়ে ডিজিএফআই সদর দপ্তরের দোতলাকে তুমি রয়ের হেডকোয়ার্টার বানায় দাও বাংলাদেশে। আর তুমি কাকে বলছো যে বিদেশি নাগরিকরা এই দেশকে এখন পরিচালনা করছে? এই লোকজন গণবান্ধব না? এই সরকার জনগণের কোনো ভালো চায় না, দেশের ভালো চায় না? গোরখোদক আব্বাস, আপনি প্রথমত ইলিয়াস আলীর হত্যার সাথে জড়িত। ইলিয়াস আলীর হত্যার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত, কারণ ইলিয়াস আলী, হারিস চৌধুরী একত্র হয়ে সিলেটি গ্রুপ পরিবহন ব্যবসায় ভাগ বসাইতে চাইছে, টেন্ডারবাজিতে ভাগ বসাইতে চাইছে। সায়দাবাদ বিভিন্ন জায়গায়, গরুর হাট টেন্ডারবাজি, মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গায় ভাগ বসাইতে চাইছে। ইলিয়াস আলীকে পৃথিবীর থেকে সরাইয়া দেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনি প্রতিদিন কোটি টাকা ইনকাম করেন, আপনি প্রতি মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করেন। আপনি যদি কয়েকশো কোটি টাকা ইনকাম করেন, সেখানে যদি ভাগ বসায় ইলিয়াস আলী অথবা হারিস চৌধুরী, এটা আপনি মানেন নাই। আপনি শাহজাহান খান, সুব্রত বাইন, হারুনের মতো অফিসার, বিপ্লবের মতো অফিসার, আপনারা বেনজিরের মতো অফিসার, আপনি বেনজিরের বাসায় আড্ডা মারেন নাই? আপনি জুয়া খেলেন নাই বেনজিরের নিয়ে ঢাকা ক্লাবে? গোরখোদক আব্বাস, আপনি বেনজিরকে নিয়ে, হারুনকে নিয়ে, শহীদুল হককে নিয়ে, আমির খসরু মাহমুদকে নিয়ে আপনি জুয়া খেলেন না একত্রে? আপনি একত্রে মাগিবাজি করেন নাই? আপনি হাজতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল, বানরমুখ কামালকে দিয়ে আপনি আপনার হাজতের মধ্যে বেটি ঢুকান নাই? করছেন তো। এবং আবার দিনের বেলায় আপনি বেগম খালেদা জিয়ার পাশে বউরে বসায় দিচ্ছেন। বেগম খালেদা জিয়া কি করে? আপনি এগুলো করে কি দেশের বান্ধব হইছেন? আপনি জনগণের বান্ধব হইছেন? আজকের আপনি বলছেন নির্বাচনের কোনো নাম গন্ধ নাই। আপনি নির্বাচনের কি বুঝেন? আপনি গোরখোদক আব্বাস, আপনি দপ্তরিগিরি বুঝবেন অথবা পুরি বিক্রি বুঝবেন। আপনি মুক্তিযুদ্ধ করেন নাই, অথচ ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা বানাইছেন। 5 তারিখে হাসিনা পালাইছে 5ই আগস্ট। আপনি ওয়াকারের দিয়া, ডক্টর আসিফ নজরুলকে দিয়া আগস্ট মাসের 23-24 তারিখে আপনার উপরে যতগুলো মামলা ছিল সব খালাস করাইছেন। অর্থাৎ ফায়দা লোটার ক্ষেত্রে আপনার আগে তো কেউ যায় না। দর্শকবৃন্দ, আমার কথা শুনে রাখেন। 5 তারিখে হাসিনা পালাইছে, 5ই আগস্ট 2024 এবং 23 এবং 24 আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট তিনটাকে ব্যবহার করে জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তায় আব্বাসের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলা ডিসমিস করা হয়েছে উইদাউট হ্যাভিং এনি ইনভেস্টিগেশন। ওয়ারাস জনাব তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না। একদিকে বলছে ওনার কেস শেষ হয়েছে, অন্যদিকে আসিফ নজরুল এবং জেনারেল ওয়াকার একটা আপিলের
নোটিশ অফ আপিল ফাইল করে বসে আছে তারেক রহমানকে আবার কোথাও বিপদে ফেলানো যায় কিনা। অর্থাৎ বিএনপির জন্য মির্জা ফাক, বিএনপির শাওয়া, আব্দুল আউয়াল মিন্টু, ইকবাল হোসেন টুকু, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, অর্থাৎ যারা যারা বেইমানি করছে বিএনপির সাথে, যারা যারা বেগম জিয়ার পিঠে ছুরি মারছে, যারা যারা বেগম জিয়া এবং বিএনপির পিঠে ছুরি মারছে, তারা সবাই একত্র হয়ে বসেছে -2 ফর্মুলা, এবং সেই ফর্মুলাটা হলো বেগম জিয়া বাদ, তারেক রহমান বাদ, তারা বিএনপি চালাবে। এখন এই গোরখোদক আব্বাস বলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশিদের দ্বারা পরিচালিত। এই বিদেশিটা কে? এই গোরখোদক আব্বাসকে কেউ যদি জিজ্ঞাসা করে, তাই গোরখোদক বিদেশিটা কে, একটা নামের কথা তারা বলেছিল, ডক্টর খলিলুর রহমান। এটা গোরখোদক আব্বাসের কথা না, এটা কাদের কথা জানেন? রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্পোক্স পারসন, তার কথা। ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক, বিদেশি নাগরিক। বিদেশি বলতে ভারতীয় হারামজাদাদের সংবাদ মাধ্যম বলে ডক্টর খলিল বিদেশি নাগরিক। জয়শঙ্কর বলে ডক্টর খলিল সে নাকি বিদেশি নাগরিক। এখন এখান থেকে পিক করেছে এই গোরখোদক আব্বাস এবং বিএনপির শাওয়া, শিলং ফিরত রয়ের ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন। ডক্টর খলিল নাকি বিদেশি নাগরিক। দর্শকবৃন্দ, ডক্টর খলিল তার সারা জীবনে শুধু একটা দেশের নাগরিকত্ব আছে, ওটা বাংলাদেশের, অন্য কোন দেশের নাগরিকত্ব তার না। তো গোরখোদক আব্বাস যদি বলে যে এই দেশ জনগণ বান্ধব না, দেশ বান্ধব না, গোরখোদক আব্বাস, প্রণয় ভার্মা, ইন্ডিয়ান হাই কমিশন এর আগে যারা ছিল, প্রিয়া কি যেন নাম, তার আগে বিক্রম কি জানি ছিল, সে হর্ষবর্ধন শ্রীংলা, তাদের প্রত্যেকের বাসায় গোরখোদক আব্বাস আপনি গিয়েছেন, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন। এই আপনি গোরখোদক আব্বাস আপনি করেছেন, এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে। আপনি এখন যা করছেন, যেসব মন্তব্য করছেন, দিচ্ছেন, এগুলো দেশদ্রোহিতা। আপনার ক্যারিয়ার আপনি বিল্ড আপ করেছেন গোরখোদক আব্বাস চাঁদাবাজির মাধ্যমে, টোকাইদের ব্যবহার করেছেন চাঁদাবাজি, টোকাইবাজি, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি, পরিবহন ব্যবসায় শ্রমিক আন্দোলন, এগুলো করে আপনি নিজেকে এস্টাবলিশ করেছেন। আপনি বলেছেন পৈতৃক সূত্রে আপনি শাহজাহানপুরের মালিক। থ্যাংক গড এটা বলেন নাই যে পৈতৃক সূত্রে আপনি ঢাকা ব্যাংকের মালিক। আপনি এই ঢাকা ব্যাংকে টেকানোর জন্য বেগম জিয়ার পিঠে যে সবচেয়ে বড় ছুরিটা মেরেছে, ওই ছুরিটা মেরেছে গোরখোদক আব্বাস আপনি। গোরখোদক আব্বাস আপনি, সাদেক হোসেন খোকা, মোহাম্মদ সালাম এবং আব্দুল আউয়াল মিন্টু 2013 সালের ডিসেম্বর মাসে বেগম জিয়া পিঠে, বিএনপির পিঠে সবচেয়ে বড় ছুরি আপনি মেরেছিলেন। দেশের পিঠে ছুরি মেরেছিলেন, বেগম জিয়ার পিঠে ছুরি মেরেছিলেন। ছুরি মারার পরে
আপনারা বলেছেন বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বেগম জিয়া বলছে আপনাদেরকে আর সে বিশ্বাস করে না। এই রাজপথ ছাড়ি নাই বেগম জিয়া আপনাদেরকে আর বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না জানেন? উনি বুঝে গেছে যে আপনি বেঈমান। বেগম জিয়া বুঝে গেছিলেন যে আপনারা বেঈমান। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে দেখাতে চাই বেগম জিয়া বলছে ওই রাজপথ ছাড়ি নাই, এই কথা উনি আর বিশ্বাস করে না। দর্শকবৃন্দ, আমাকে একটা সেকেন্ড সময় দেন, আমি দেখাই বেগম জিয়া কি বলেছে। আপনারা যখন বেগম জিয়াকে হাজতে পাঠিয়ে ওনাকে বারবার মেসেজ দিচ্ছেন বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বেগম জিয়া ব্লিঙ্ক অফ এ সেকেন্ড উনি বুঝে গেছেন আপনারা বেঈমান, আপনারা নাফরমান, আপনারা ফাসেক, আপনারা ওনার পিঠে ছুরি মেরেছেন। বেগম জিয়া সাথে সাথে বুঝে গেছে যে গোরখতক আব্বাস বেঈমান, সাদেক হোসেন খোকা বেঈমান, আব্দুল আউয়াল মিন্টু বেঈমান, মোহাম্মদ সালাম বেঈমান, আমানুল্লাহ আমান বেঈমান। আপনারা শুধু বেঈমান না, আপনারা মুনাফিক, আপনারা নিজে বলেছে এসব ভণ্ডামি বাদ দাও। তোমাদের এই ভণ্ডামি আমি বুঝি। এই ভণ্ডামির ভিতরে যে নামগুলো বলেছি মুখস্থ। দর্শকবৃন্দ, অত্যন্ত লজ্জা লাগে। আব্দুল আউয়াল মিন্টু বেগম জিয়া এবং দেশের পিছে ছুরি মারছে। আজকে তার ছেলে দ্য সান অফ প্রস্টিটিউট তাবিতা ওয়ালরে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বসাইয়া ওইখানে পাচাটা শুরু করছে, জিকির শুরু করছে। এই তাবিতা ওয়ালের মতো একটা বিকলাঙ্গ শুয়োর কেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হবে? কেন হবে? ওকে, ওর অর্জন কি? ওর যোগ্যতা কি? ওর মতো হারামজাদা কেন ওখানে মেয়রাল ক্যান্ডিডেট হবে, ফেডারেশনের প্রেসিডেন্ট হবে? কেন? Is there any particular reason that this asshole has any quality or any vision for the development of our country? এই কুত্তার বাচ্চা দিল্লি যায়, তাবিতা ওয়াল, এই কুত্তার বাচ্চা লন্ডনে যায় আওয়ামী লীগের নেতাদের সাথে কথাবার্তা বলে, আড্ডা মারে। এই কুত্তার বাচ্চা কেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হবে? কেন হবে? তাকে বানানো হয়েছে। এখন গোরখতক আব্বাস বলবে ও তাবিতা ওয়াল সজ্জন, দেশপ্রেমিক। গোরখতক আব্বাস একজন চোর যখন তার সাঙ্গপাঙ্গ জোগাড় করে, এই চোর কি কখনো হুজুর পিক করবে? এই চোর তো আরেক চোরকে পিক করবে। আপনি যদি কোন চোরকে, দর্শকবৃন্দ, বলেন যাচাই একটা কাজ করব, কাজের জন্য ভালো লোক বের করেন, ওই চোর কি ভালো লোক খুঁজবে? ওই লোক খুঁজবে পাশে আর কে চোর আছে। গোরখতক আব্বাস নিজে হলো চোর, পকেটমার, ডাকাত, হাইজাকার, চান্দাবাজ, শুয়োর। তার টিম জোগাড় করছে। মোহাম্মদ সালাম আর এক হারামজাদা বিএনপির পিঠে ছুরি মারছে, বেগম জিয়ার পিঠে ছুরি মাইরা বেগম জিয়ারে হাজতে ঢুকাইয়া আমেরিকায় চিকিৎসার কথা কইয়া 2 দিন পর পর আসে, বৌরে নিয়া নদীতে ভাসে, লেকে ভাসে। বুঝেছেন? আর এইখানে লেকে ভাইসা, নদীতে ভাইসা, এইখানে গভর্নমেন্টের সব ফায়দা নিয়া বাংলাদেশে যাইয়া আবার ওই কালকা বানর মুখা কামাল রে কইছে আমারে তাড়াতাড়ি 2 দিনের জন্য আজতে ঢুকান, আবার 2 দিনের জন্য আজতে ঢুকাইছে। এবং আজত থেকে যখন বাইরে আইছে মনে হয়েছে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। দর্শকবৃন্দ, আমাদের চরিত্র কি এটা? আজকে এই কথাগুলো কেন বলতেছি? একটা কারণে, কারণ আমাদের দেশের গোছানোর জন্য, একটা রাষ্ট্রীয় অবকাঠামোকে পার্মানেন্ট করার জন্য যোগ্য মানুষদেরকে আমরা যোগ্য সম্মান তাদেরকে দেই না, প্রাপ্য অধিকারটুকু তাদেরকে দেই না, প্রাপ্য ইজ্জত তাদেরকে আমরা দেই না, ভালো মানুষকে আমরা ভালো বলি না। এটা কি আমাদের ব্যর্থতা? আপনারা দেখেন
আমি যে কথাগুলো বলছি এখানে, আমি যেই কথাগুলো আজকের আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কি মনে হয় এর কোনো কথার সাথে আমার ব্যক্তি স্বার্থ জড়িত? আমি কি আপনাদেরকে কোনো রগা কাহিনী কইতেছি? না। আমি কি আপনাদেরকে যৌন সুরসুরি দিতেছি? না। আমাদের দেশের বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এমন একটা সমাজে বাস করি যেই সমাজে এক ভাই আর এক ভাইয়ের উপরে বেইমানি করে, মিথ্যাচারিতা করে, বাবার উপরে মিথ্যাচারিতা করে, বাবার চিকিৎসার পয়সা থেকে টাকা চুরি করে। ওই সমাজটা আমরা বাস করি। প্রবাসে আমার একটা ভাই টাকা পাঠিয়ে দেশে টাকা পাঠায় বাবা মায়ের জন্য, ওই বাবা মা ওই প্রবাসে থাকা ওই সন্তানটার সাথে বেইমানি করে। আমি ওই সমাজের কথা বলছি, আমি ওই সমাজের কথা বলছি। প্রবাসে আমার একটা ভাই জীবনটা উজাড় কইরা দেয়, আল্লাহ জানে কতটা ত্যাগ স্বীকার করে, তারপরে দেশে টাকা পাঠায়। এবং ওই প্রবাসী ভাইয়ের স্ত্রী তখন পরকিয়া করে তার বাবার বাড়ি পয়সা পাঠায় এবং তার পরকিয়া প্রেমিককে আমার ওই প্রবাসী ভাইয়ের অর্থটা দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের সমাজ। তো ওই সমাজে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভালো লিডার, একজন যোগ্য লিডার সম্মান পাবে না, এটা কিন্তু নরমাল, আমি ধরেই নিয়েছি। কিন্তু তারপরেও আমি বিশ্বাস করি দেশে ভালো মানুষ আছে, দেশে দেশপ্রেমিকরা আছে, দেশে সচেতন মানুষরা আছে। তাদের দায়িত্ব আছে শুধু মুখ বুঝে ভদ্রতা দেখানো না, তাদের দায়িত্বের ভিতরে পড়ে সত্য কেউ যদি প্রতিষ্ঠা করতে নাও পারে, অন্য যে কেউ সত্যকে প্রতিষ্ঠা করতে চায় সেখানে যেন মোরাল সাপোর্ট দেয়, সামাজিকভাবে তাকে সাপোর্ট দেয়, তার পাশে যেন দাঁড়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সুদের কথা আজকেরও প্রচলন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সুদের কথা, অপকর্মের কথা এখনো প্রচলন আছে। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা কতজন মানুষ সামাজিক মিডিয়ায় বা ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডকে প্রমোট করার জন্য 2টা পোস্ট লিখেছেন? আমি আমার ফেসবুক মেইনটেইন করি না, আমার ফেসবুক মেইনটেইন করে প্রশান্ত গাঙ্গুলি নামে আমারই একটা ছোট ভাই। প্রশান্ত গাঙ্গুলি মাঝে মাঝে আমাকে বিরক্ত হয়ে বলে, দাদা কতগুলা বেডি বেডার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এই হারামজাদিরা, তাদের আগলি কতগুলা ছবি দিয়া ফেসবুক ভরিয়া রাখে, তার ভিতরে ফাতেমা নামের হারামজাদি আছে, জিবনাতারা নামের হারামজাদি আছে। এরা রাগে ভৈরবীর মতো হারামজাদি আছে, একটা ছবি দেয়, কান্দা কান্দি একটা ফেক ধরে ধৈর্য একটা পোস্টিং দেয়, আমি খুব দুঃখে আছি, কষ্টে আছি, কানাডার রাস্তায় ঘুরে বেড়াই। এই আপনারা এগুলো বাদ দিয়া প্রোডাক্টিভ কিছু করতে পারেন না? কেন করতে পারেন না? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, দেশের জন্য, দেশের আপামত মানুষের জন্য, সমাজের পরিবর্তনের জন্য একটা লেখা লিখতে পারেন না? আপনাদের এই আগলি পিকচার কে দেখতে চায়? হারামজাদা হারামজাদিরা। একটা সত্য আপনারা প্রমোট করতে পারেন না এবং একটা সত্যকে যারা প্রমোট করে ওই সত্যকে আপনারা সাপোর্ট করেন না। আপনারা আপনাদের জঘন্য তামান্না, ফারিয়া, ফাতেমা এইসব বলছল দিয়ে আপনারা ফেসবুকটা বোঝাই করে রাখেন। আজকের এই শো থেকে আমি জানি না আমার ফেসবুকের বন্ধু কারা, যারা সত্যকে প্রমোট করতে পারেন না, ছবি সর্বস্ব একটা অখাদ্য কুখাদ্য ছবি পোস্ট করেন, নিজের প্রশংসা করেন, তাদেরকে বলবো আমাকে আনফ্রেন্ড করুন। আপনাদের মতো বালছলের ফ্রেন্ডশিপ আবার দরকার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে, ডক্টর খলিলুর রহমানের মতো মানুষকে প্রমোট করে যদি 17 থেকে 20 কোটি মানুষ উপকৃত হয়, আমার দেশটা টিকে যায়, আমি ওটা প্রমোটের পক্ষে। How do I look? That is irrelevant. আমার ব্যক্তিগত দুঃখ কষ্ট, it's irrelevant when it's come for the interest of my motherland Bangladesh. দেশের পক্ষে দাঁড়ায় যান।
সত্যের পক্ষে দাঁড়ায় যান, নিজের দুঃখ কষ্ট পছন্দকে একটু বিসর্জন দিতে শিখুন। আপনারা নির্লজ্জ বেহায়ার মতো আচরণ করেন সামাজিক মিডিয়ায়। সত্যকে সত্য বলতে শিখুন। দর্শকবৃন্দ, এরপরে আমি যে কথাটা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে এমন ভাবে বিকলাঙ্গ করার জন্য ষড়যন্ত্র করা হলো। ভারতীয় ষড়যন্ত্রকারীরা জেনারেল ওয়াকারকে তারা ব্যবহার করলো, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধানকে তারা ব্যবহার করলো, বিএনপিকে ব্যবহার করলো, তল্পি বাহক ইউটিউবার কিছুদের ব্যবহার করলো, যারা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় তাদের বেশ্যাবৃত্তি চালায় যাইতেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সমালোচনায় তিনি পদচ্যুত হন নাই। উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে চেষ্টা করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন গত 16 বছরে বাংলাদেশ থেকে যত টাকা পয়সা বিদেশে পাচার হয়েছে এগুলো নিয়ে আসার জন্য। বাংলাদেশে এক শ্রেণীর সামাজিক পতিতারা আছে যারা সোশ্যাল মিডিয়ায় যায়, টেলিভিশনে যায় ইন্টারভিউ দিতে। ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করার বাইরে তারা আর কোনো ভাষা খুঁজে পায় না। আমি এদের নাম আর নিতে চাই না, কারণ কি জানেন, এদের নাম নিয়ে আমি কি করব? একটা বেশ্যা, সে তো বেশ্যা। রুমিন ফারহানার মতো বেশ্যা, তাকে কি আমি ফেরেশতা বানাতে পারবো? গোরখুদক আব্বাস ও একটা চোর, টেন্ডারবাজ, চান্দাবাজ, ওরে কি ভালো বানাইতে পারবো? ভূমিদস্যু শাহ আলম, এই কুত্তার বাচ্চা যত আহমেদ, সোবাহান, আকবর ছাতামাতা বানায়, এদেরকে কি আমি ভালো বানাইতে পারবো? এরা হবে না, এরা জাস্ট বেশ্যা। কিন্তু তারা একবারও, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গেলেন, ওনাকে প্রচার করা হলো যে উনি জনগণের, গরিবের পয়সা খরচ করে উনি লন্ডনে কেন গেলেন। $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই সুযোগ পেয়েছেন বলেছেন বিদেশ থেকে টাকাগুলো রিকভার করা যায় কিনা। দর্শকবৃন্দ, কত লজ্জার কথা। লন্ডনে অনেক বড় একটা অ্যামাউন্ট গিয়েছে, উনি লন্ডনে গিয়েছেন। আপনারা আওয়ামী লীগ করেন, আমি একা একা চিন্তা করি আওয়ামী লীগ করায় দোষের কিচ্ছু নাই। করেন আপনি আওয়ামী লীগ, কিন্তু একটা কথা, আওয়ামী লীগটা কেন করেন? আপনার নিজের ব্যক্তিগত কারণে, নাকি দেশের জন্য, নাকি সমাজের জন্য? আপনি যদি মনে করেন আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে, এটা যদি আপনি মনে করেন, দেন বাংলাদেশ থেকে $234 বিলিয়ন যে পাচার হয়েছে, ওই পাচারকৃত অর্থগুলো কি আপনারা চান না? উনি লন্ডনে গিয়েছেন, কমলা রানী সাহার মেয়ে টিউলিপ সিদ্দিক, সে চুরি করেছে, সে মানি লন্ডারিং করেছে, সে চুরি পয়সায় নিজের জৌলস বাড়িয়েছে। দেখুন, আপনারা টিউলিপ সিদ্দিককে প্রমোট করছেন, আবার নিজেরা জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এই বেশ্যা পরিবারকে রিলেভেন্ট করছেন। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের কোনো হায়া, আমি জানি আপনাদের লজ্জা হায়া বলতে কোনো কিছু নাই, কিন্তু একজন মানুষের ঈমান, একজন মানুষের চরিত্র, একজন মানুষের সামাজিক দায়িত্ব, এর কোনো কিছু কি আপনারা ফিল করেন না? আপনারা বলেন টিউলিপ সিদ্দিক নিরপরাধ। যারা এই কথাটা বলেন, হাসিনা শেখ যখন মেজর হুদার গলা কেটেছে হাজতের মধ্যে, তারপরে হাসিনা সম্পর্কে আপনারা বলবেন সে মানবতার মা। আপনারা কি আসলে মানুষের মধ্যে পড়েন? আপনাদেরকে কি আমি মানুষ হিসাবে আপনাদেরকে বলতে পারি দ্যাট ইউ লুক লাইক হিউম্যান? যেই ব্যক্তি বাংলাদেশে 2000-এর উপরে ছাত্র ছাত্রীদেরকে ক্ষমতা ধরে রাখার জন্য খুন করেছে শুধু জুলাই আগস্টে, এই ব্যক্তি হলো আপনাদের দৃষ্টিতে মানবতার মা। আর আফা আফা কইতে কইতে পাছার কাপড় খুইলা ফেলান। শেষ বিচারের দিন আপনারা কি জবাব দিবেন রে ভাই? কি জবাব দিবেন? এই হাসিনা মাগি শেষ বিচারের দিন বলবে ওরা আমারে সাপোর্ট করছে, আমি তো সাপোর্ট চাই নাই।
এ কথা কেন বলবে বিশ্বাস হয় না? এই মাগি ক্ষমতা থেকে পালাইয়া যাওয়ার আগে সে শুধু তার পরিবারের লোকজনদেরকে কইছে আমাদের ওফাত খাওয়া শেষ, এখন পালা। কিন্তু আপনাদের কেউ কইছে? আপনাদেরকে দেশে রাখা গেছে কেন জানেন? আপনারা মায়ের খাইবেন, আপনারা খুন হইবেন, আপনারা অত্যাচারের মুখোমুখি হইবেন, তারপরে যেন আপনার মতো বলদেরা আফা আফা কই আবার ওনারে ফেরত আনেন। এই জন্য আপনাদেরকে জানায় নাই। আপনারা কি হাসিনারে বেগম জিয়া মনে করছেন? যে ভদ্র মহিলা হাজতের কথা বলার পরে উনি বলছে বাংলাদেশ ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই, আমি যাব না, লাগলে আমার মেরে ফেলাও, আমি এখানেই থাকবো। ভাইরে, আমি যখন বেগম জিয়ার প্রশংসা করি, আপনাদের ভিতরে কিছু কিছু হারামজাদা আছে বলে বসবে তা ভাই আপনি তো বিএনপি করেন। না ভাই, আমি বিএনপি করি না। আমি একটা চরিত্রকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। বেগম জিয়াকে, জনাব তারেক রহমানকে বিভিন্নভাবে বলা হয়েছে আপনারা রাজনীতি ছাইড়া দেন, আপনারা এটা করেন ওইটা করেন। ওনারা বলছেন না আমরা এটা করব না। আপনাদের, আমি ফরগেট অ্যাবাউট ইট, আপনারা হাসিনার জন্য ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এখন আপনারা কি করে বলেন টিউলিপ সিদ্দিক কোন অন্যায় করে নাই? আপনারা একটা চোরের সাথে ডক্টর ইউনূসকে বসতে বলেন। উনি লন্ডনে যাইয়া এই টিউলিপের মতো 2 পয়সার বেশ্যা এবং নদীর সাথে বসে নাই কেন? এই জন্য ডক্টর ইউনূসের উপরে আপনারা গালি দেন। আমি জানি না রে ভাই, আমাদের নৈতিকতা কোথায় গেছে? আওয়ামী লীগের ভিতরে নৈতিকতা বলতে কি কোনো জিনিস এখন অবশিষ্ট আছে? আমি যদি এই কথাটা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা আমার সামনে বসে এখন আমার কথাগুলো শুনছেন, তারা কি একবার বুকে হাত দিয়ে আয়নায় আপনার মুখের দিকে তাকিয়ে বলবেন আপনাকে কি আসলে মানুষের মতো দেখা যায়? আপনাদেরকে মানুষের মতো দেখা না গেলে একটা মহিলার কথা বলি, সবাই আল্লাহকে বানাইছে, আল্লাহ বানাইছে, কিন্তু একটা মহিলার দিকে তাকান। এই মহিলা ছিল লন্ডনে বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিল এই মহিলার নাম ছিল তাসনিম মোনা। এই মহিলারে আল্লাহ কিন্তু এরকম বানায় নাই, তাহলে মহিলারে এরকম বানাইছে কে? ওনারে আল্লাহ যদি এরকম না বানায় তাহলে বানাইছে কে? উনি ওনার চোখে মুখে প্লাস্টিক সার্জারি করছে, প্লাস্টিক সার্জারি কইরা তার চেহারা এরকম বানাইছে। দর্শকবৃন্দ, তার চেহারা সুরত এরকম বানাইছে। তাকে এইরকম বানাইয়া এই বেডি এবং তার জামাইয়ের উপরে দুদক বর্তমানে 2000 কোটি টাকার দুর্নীতি মামলা নিয়ে দুদক কাজ করতেছে। দর্শকবৃন্দ, এখন কি বলবেন? আপনারা বলবেন এই বেডিও এখন ফেরেশতা, এই বেডিও কোনো পাপ করতে পারে নাই, এই বেডিও কোনো অন্যায় করে নাই, এখন আওয়ামী লীগের লোকজন এর জন্য স্লোগান দিবে। দর্শকবৃন্দ, আপনি আওয়ামী লীগের এই চুরির, খুনির, গুমের যত সাপোর্ট করলেন, আপনি আওয়ামী লীগের মেম্বার হইয়া আপনি আপনার নিজ বাবাকে এতটা সাপোর্ট করছেন, আপনার বোনরে এতটা সাপোর্ট করছেন, ভাই মা তাদের জন্য এতটা সাপোর্ট করছেন, আপনার নবীর জন্য আপনি এতটা সাপোর্ট করছেন, যতটা আপনি হাসিনার ছেলে পান এবং শেখ পরিবারের চোর ফ্যামিলির জন্য যতটা স্যাক্রিফাইস করতেছেন দেশের বিরুদ্ধে যায়, আপনারা কি একবারও চিন্তা করে দেখছেন? আপনারা এই হাসিনা মাগি, রেহানা মাগি এদেরকে যতটা সাপোর্ট করছেন, তাদের এই এতটা সাপোর্ট কি আপনারা নবীর জন্য, আল্লাহর জন্য, পবিত্র কোরআনের জন্য আপনারা কি এগুলো করছেন? করেন নাই তো। অর্থাৎ আপনার বাবার প্রতি আপনি দায়িত্ব পালন করেন নাই, আপনার ভাইয়ের প্রতি আপনি দায়িত্ব পালন করেন নাই, আপনার বোনের প্রতি আপনি দায়িত্ব পালন করেন নাই। ওয়ারাস নারায়ণচন্দ্র পালের বংশধর মুজিব শেখের মাইয়া হাসিনা শেখ অথবা বেলারানী সাহা, তার জন্য, তার ছেলেপানের জন্য, তার বোনের জন্য আপনারা জীবন দিয়া ফেলাইতেছেন। কেন জানেন? ইউ জাস্ট বিকাম পশু। আপনি জাস্ট পশুতে রূপান্তরিত হইছেন। আপনার ভিতরে আপনি যে মানুষ এটা আপনি ভুলে গেছেন। আপনি যে একজন বাংলাদেশের নাগরিক এটাও আপনি ভুলে গেছেন। আপনি ভুলে গেছেন যে আপনি মুসলমান। আপনি ভুলে গেছেন সত্য বলা আপনার দরকার আছে। আপনারা ভুলে গেছেন ভাই। এখন
আমার আত্মীয় স্বজনদের ভিতরেও কেউ আওয়ামী লীগ করতে পারে, তাদের জন্য আমার একই কথা। আমার বাবা যদি আওয়ামী লীগ করতো আমি তাকেও বলতাম সে আর মানুষ নাই, সে বেঈমান। এখন আমি কি আপনাকে বলবো আপনার আওয়ামী লীগ করা উচিত না? না ভাই, কেন করবেন না আওয়ামী লীগ? করেন আপনি আওয়ামী লীগ, কিন্তু একটা কথা, দেশকে বাদ দিলে, দেশের কল্যাণ বাদ দিলে, দেশের 17 থেকে 20 কোটি মানুষের ওয়েলফেয়ার এবং নাগরিক অধিকার বাদ দিলে আওয়ামী লীগ বলতে আর কিছু নাই। আপনারা কি গোরখুদক আব্বাসের রাজনীতি করেন? আপনারা কি বেঈমান আমির খসরু মাহমুদের রাজনীতি করেন, নাকি বিএনপি শাউয়ার রাজনীতি করেন, না মির্জা ফাকের রাজনীতি করেন? আপনারা রাজনীতি করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেন, বেগম জিয়ার আদর্শের রাজনীতি করেন। আপনারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে ধারণ করেন, বেগম জিয়ার রাজনীতিকে ধারণ করেন, দেন আপনারা কি করছেন? এই যে গোরখুদক আব্বাস বলছে এই সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নাই, সরকার আমাদের পক্ষে না, সরকারের দিকে আমাদের, সরকারের উপরে আমার কোনো আস্থা নাই, এই কথা বলছে না গোরখুদক আব্বাস? বলছে না? রাইট, গোরখুদক আব্বাস তো এটা বলছে। দর্শকবৃন্দ, এবার আমি আপনাদেরকে দেখাই, যদি গোরখুদক আব্বাস এই বলে যে সরকারের প্রতি তার কোনো আস্থা নাই, এই সরকার জনগণ বান্ধব না, এইটা যদি হয়, তাইলে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা বলার পরে গোরখুদক আব্বাস বলছে এই সরকারের উপরে তার আস্থা নাই। এটা বলছে না গোরখুদক আব্বাস? এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে তার কোনো আস্থা নাই, ডক্টর বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে সরকার চালায়। দেখেন, জনাব তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে মির্জা আব্বাসের কথা শুনছে, গোরখুদক আব্বাসের কথা শুনছে, না জিয়া রহমানের সন্তান বেগম জিয়ার সন্তান ডক্টর ইউনূসের সাথে ডিফারেন্ট ব্যবহার করছে? দর্শকবৃন্দ, তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজে একবারও কি মনে হয়েছে যে গোরখুদক আব্বাস যে কথাটা বলছে তারেক রহমান এটা সাপোর্ট করে? একবারও মনে হয়েছে? তারেক রহমান কত আন্তরিকতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বলেছে আম্মা আপনাকে সালাম দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ওনাকে আমার সালাম দিবেন, ধন্যবাদ জানাইছে। এখানে বিদেশি নাগরিক কার কথা বললো? ডক্টর খলিল তার সাথেই ছিল। বর্তমানে বাংলাদেশ যদি একটা নৌকা হয়, ওই নৌকার 2 জন কান্ডারি, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান। আর যেগুলা বসে আছে এরা অক্সিলারি। বাংলাদেশের যেটা বসে আছে 2 জন মানুষ যার উপরে আস্থা আছে মানুষের, জেনারেল ওয়াকারুজ্জামান মীর জাফর এবং অন্য 2 বাহিনীর প্রধান। এরা তো রয়ের বেতনভুক্ত, এরা তো রয়ের বেনিফিশিয়ারি। গোরখুদক আব্বাস তাদেরই মতো। একটা কথা, জনাব তারেক রহমানকে আমি অ্যাডভাইস করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি যেন একা একা কথা বলেন। আমি অত্যন্ত খুশি যে জনাব তারেক রহমান এই কথাটা রেখেছেন, কিন্তু অত্যন্ত বিরক্ত হুমায়ুন কবিরের মতো ভারতীয় একটা লেসপেন্সার শুয়োর এবং আমির খসরুর মতো একটা ভারতের পাঁচাটা কুত্তার বাচ্চা ওখানে মুখ দেখানোর সুযোগ পেয়েছে, এটা আমি বিরক্ত। হাউএভার তারেক রহমান হয়তো একটা প্রোটোকল মেনটেন করেছে, আমার কোনো গোস্বা নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওনার 1-on-1 কথাবার্তা হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং তারেক রহমান হি সিমস লাইক হি ইজ হ্যাপি টু। উনি যদি অখুশি হতেন তাহলে এই কথাটা উনি বলতেন না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আবার শুনেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি
এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এই সরকারকে কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলাদেশের 17 থেকে 20 কোটি মানুষ সবাই তারা একইভাবে বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান এদেরকে ব্যর্থ করা যাবে না। গোরখদক আব্বাস, বিএনপির শাওয়া, আমির খসরু, মীর জাফর ওয়াকার, আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ সালাম, আমানুল্লাহ আমান, এদেরকে রাখা যাবে না। They just became the burden of Bangladesh Nationalist Party. তারা বিএনপির জন্য বার্ডেন, তারা দেশের জন্য বার্ডেন, তারা দশের জন্য বার্ডেন, তারা 17 থেকে 20 কোটি মানুষের জন্য বার্ডেন। এদেরকে জুতা পেটা করে বিএনপি থেকে সরাতে হবে। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে কেন গিয়েছিলেন এটা নিয়ে সমালোচনার ঝড়। ওনার মেইন কারণ ছিল একটা, সেটা কি? লন্ডন থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করা। $234 বিলিয়ন বিশাল একটা অ্যামাউন্ট লন্ডনে আছে, এবং এই চুরিগুলো করেছে আওয়ামী এবং বিএনপির লেসপেন্সাররা, মোস্টলি আওয়ামী লীগের লেসপেন্সাররা। এর সহযোগিতায় ছিল বিএনপির লেসপেন্সাররা। দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পারতেন দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালককে পাঠাইয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পাঠাইয়া উনি হাত মুখ ধুইয়া কইতে পারতেন, হ্যাঁ আমি পাঠাইছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত উপস্থিতি, ব্যক্তিগত ইম্পর্টেন্স যেটা পাবেন বিদেশিদের কাছে, অন্য কেউ পাবে না, এই কথা চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছেন আমি লন্ডনে গিয়ে আসল লোকজনের সাথে এই কথাগুলো ফেস টু ফেস বলবো, যাতে এই টাকাগুলো রিকভার করার পসিবিলিটি যেন তৈরি হয়। আমরা কি করেছি বাংলাদেশি হয়ে? নির্লজ্জের মতো, পতিতা সন্তানদের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে গালি দিয়েছি, চিল্লাচিল্লি করেছি, যা কিছু করেছি। মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এই টাকাটা রিকভার করতে যাইয়া উনি বিশাল পাপ করে ফেলাইছে। ওই যে ক্লাউন মোনার ছবি সামনে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিছে, সুদখোর বলছে, সুদী ইউনূস বলছে। একটা কথা আছে না, ছোট সময় আপনি শুনেছেন, আমরা শুনেছি, আল্লাহ যাকে মান দেয়, আল্লাহ যাকে ইজ্জত দেয়, ওই তাকে অসম্মান আমরা করতে পারি না। যাকে আপনারা সুদী ইউনূস বলছেন, যাকে আপনারা স্বার্থপর বলছেন, যাকে আপনারা অনেক নিচু করে কথা বলছেন, কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড হাতে কিং চার্লসের সাথে সামনাসামনি কথা বলছেন, চিন্তা করে দেখেছেন? এখন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদী ইউনূস বলেন, আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সাহেব বেগমের বাক্সে বসে আপনারা সমালোচনা করেন আপনাদের টক শোতে, একটু নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পিতা মাতার বিয়ের আগে না বিয়ের পরে? আমার তো মনে হয় না আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেন, আমার তো মনে হয় আপনারা আপনার বাবা মায়ের বিয়ের আগে জন্মাইছেন। এখন আগে জন্মানোর মধ্যে মাসুদ কামাল আসে না, রুমিন ফারহানা আসে না, ডাক্তার জাহেদ আসে না, কচু খেতিরা আসে, এটা আর আমি বলতে চাই না, কিন্তু আমি এটা বলতে চাই, আপনারা আপনাদের অবস্থানকে চিন্তা করেছেন কিনা, আপনারা আপনাদের যোগ্যতাকে পর্যালোচনা করেছেন কিনা। সত্যিকার অর্থে আপনারা যাকে গালি দিচ্ছেন তাকে গালি দেওয়ার জন্য যেই লেভেল দরকার আপনাদের, আপনারা ওই লেভেলের ধারে কাছেও আছেন কিনা? অথচ গালি দিয়ে যাচ্ছেন, তাকে অসম্মান করে যাচ্ছেন।
দর্শকবৃন্দ, আমি শুধু আপনাদেরকে এটা বলবো, আজকের এই ভিডিওটার মধ্যে আমি স্পেসিফিক যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম, এগুলো আমার অনুভূতি। আমার জনপ্রিয়তার দরকার নেই। কোন জনপ্রিয়তার জন্য আমি আপনাদের সাথে সপ্তাহে 5 দিন কথা বলি না। আমি যদি জনপ্রিয়তার কথা চিন্তা করি, জনপ্রিয়তা অর্জনের অনেক রাস্তা আছে, অনেক মিষ্টি মিষ্টি কথা আছে, পল্লীগীতি আছে। আমি এগুলো ভালো না। আমি আপনাদের সাথে যখন বসে কোনো কিছু শেয়ার করি, আমি যখন যে কোনো একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, মনে মনে বাজি ধরবেন $1,000,000 যে জেকব মিল্টন যদি এই কথা বলে থাকে, ওই কথাটাকে সে 25টা ক্রস চেক করছে, তারপরে এই কথাটা বলে। কেন জানেন? আমার একটা মিথ্যা ইনফরমেশনের জন্য আপনি যতদিন বিশ্বাস করবেন, ততদিন আল্লাহর কাছে আমি দায়বদ্ধ থাকব। That's what I feel. ঠান্ডা মাথায় আপনাদেরকে একটা কথা বলি, নিজের অখাদ্য কুখাদ্য ছবি সামাজিক মিডিয়ায় দিয়ে আপনাদের অনুভূতি প্রকাশ করেন না, বাদ দেন। রাদার একটা সত্যকে সাপোর্ট করার জন্য, বাংলাদেশের অস্তিত্বকে সাপোর্ট করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিলের কর্মকাণ্ডকে সাপোর্ট করার জন্য আপনার আমার সবার উচিত সত্যটাকে সত্য উপায়ে সঠিকভাবে লোকজনের সামনে উপস্থাপন করা। এটা যখন আপনি এবং আমি করব, তখন একটা সত্য আল্লাহ পাক প্রতিষ্ঠা করবেন। কারণ সত্য প্রতিষ্ঠার দায়িত্ব মহান আল্লাহ পাক নিজে নিয়েছেন। আমরা তারই সৃষ্টি। ছবি পোস্ট করা ফেসবুকে, এটা কোনো সত্য প্রকাশের না। আপনি যখন আপনার ফেসের ভিতরে মেকআপ করে কপালে একটা টিপ দিয়ে বিশাল একটা ছবি পোস্ট করেন, ওটাও একটা মিথ্যাচারিতা। কারণ আপনি দেখতে আসলে ওই রকম না। ফেক পাউডার দিয়ে চেহারা খানের ঘষা মাইজা যেটা জনগণের সামনে প্রকাশ করেন, ওইটাও একটা মিথ্যা চেহারা। ওর ভিতরেও কোনো সত্যচারিতা নাই। আমারে হেট করতে চান? বি মাই গেস্ট। আমার মাথায় আমি কালি দিয়ে ইয়াং হয়ে আপনাদের সামনে কথা বলতে পারি। আমার যদি জনপ্রিয়তার দরকার থাকতো, দরকার নাই রে ভাই। আমি যা, আমি ঠিক তাই। আপনাদের সামনে আজকের যেসব বিষয়গুলো নিয়ে কথা বললাম, আর একটা বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিষয় আজকের আমার একটু কথা বলতে চাচ্ছিলাম, আমি ওনার কথাটাকে বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস 2টা সাবজেক্ট নিয়ে কথা বলছে, ওনার ব্যক্তিগত মতামত দিয়েছে। মতামত 2টা কেন যেন আমার পছন্দ হয়েছে। একটা কথা, আমরা সবাই নাগরিক অধিকার চাই, আমরা সবাই দেশে সুস্থ একটা সমাজ ব্যবস্থা চাই, কিন্তু আমাদের ভিতরে ধৈর্য কাজ করে না। একজন 84 বছরের পিতৃতুল্য একজন মানুষ যে ধৈর্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে সদিচ্ছা নিয়ে আমাদেরকে একত্র করার চেষ্টা করছে, ওই ধৈর্যটা আমরা সেখানে দেখাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে একটা কথা বলেছে, একটু দেখেন সে কি বলেছে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। গতকাল একটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, ও মুসলমান পাড়াতে হয় নাই কোনোদিন, একসঙ্গে গেছি, একভাবে গেছি। শুনেছেন? এই 84-85 বছরের একজন বয়স্ক মানুষ আমাদেরকে গোছানোর চেষ্টা করছে, আমাদেরকে শেখানোর চেষ্টা করছে, আমাদের রাষ্ট্রটাকে দাঁড় করানোর চেষ্টা করছে, আর আমরা তাকে অপমান করছি প্রতিনিয়ত। কি লজ্জার কথা। সেম ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হেলথ কেয়ার এবং ডাক্তারদের উপরে একটা কথা বলছে, শুনুন উনি কি বলে। আমি ডাক্তার, আমি স্বাস্থ্যকর্মী, আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত। স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, কাজ করে ফেলতে 10 জনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বলবো আসুন তো এটা করে ফেলে, আমার বিশ্বাস সবাই সারা দেবে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি, এখানে বাধা বলতে কিছু নেই। কত প্রাঞ্জল ভাবে বলেছে। দর্শকবৃন্দ,
এই ছিল আমাদের শো।